লাইভ কি চালু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমাদের পরীক্ষা ভালো যাচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমরা একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তার ভিতরে থাকো, সেটা হলো যে কোথায় কোচিং করব, সেটা কি অনলাইন না অফলাইন। আমরা স্কুল অফ এক্সিলেন্স থেকে সবসময় তোমাদেরকে বলার চেষ্টা করি যে স্কুল অফ এক্সিলেন্সের যে কোর্স আউটলাইন বা আমাদের পড়ার যে ধরনের মান, আমাদের প্রশ্ন প্রণয়ন পদ্ধতি, তো কোনো শিক্ষার্থী যদি আমাদের এখানে শুধু অনলাইনে কোচিং করে তাহলে তার পক্ষে শুধু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না, তার পছন্দের সাবজেক্টে ভর্তি হয় এবং স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় থাকে সেখানেও তার জন্য ক্র্যাক করা খুব ইজি এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ারও নজির আমাদের এখান থেকে রয়েছে। বিশেষ করে এই বছর আমাদের এখান থেকে পঞ্চম দিনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে। কোথাও কোনো কোচিং অফলাইনে না করে শুধু আমাদের অনলাইন কোচিং করে হয়েছে। এবং আজকে আমাদের এই লাইভ সেশনে গেস্ট হিসাবে যিনি উপস্থিত আছে আমাদের ওমর বিন আস, তিনিও কোথাও কোনো অফলাইনে কোচিং না করে শুধু অনলাইনে আমাদের সাথে যুক্ত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার যোগ্যতা অর্জন করেছে। আমরা শুনবো সেই অ্যাডমিশন জার্নির গল্প, আর এর মাধ্যমে তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে যারা এখনো দ্বিধান্বিত যে আসলে কোথায় ভর্তি হবে, বা যারা অফলাইনে ভর্তি হয়ে গিয়েছো তারাও এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে। আমরা সেই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। তো ওমর, তোমাকে স্বাগতম আজকে আমাদের এই লাইভ সেশনে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওমর, তোমার পরিচয় তুমি নিজেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া, তোমার নাম বললেনই। আমি আমর পিনাস, আমার বাসা ছিল ঝিনাইদহ। আমি সেখানেই পড়াশোনা করেছি, সরকারি কেশবচন্দ্র কলেজে। আমি মানবিক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং আল্লাহর রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছি। ইংরেজি বিভাগে বর্তমানে পড়াশোনা করছি এবং আমার মেরিট পজিশন ছিল 185। আর এই যে জার্নিটা ছিল আমার, এই জার্নিতে সবচেয়ে বেশি আমার মা বাবা এবং স্কুল অফ এক্সিলেন্সের মেন্টর যারা ছিলেন তাদেরই আমি অবদান দিতে চাই। মানে আমি তাদেরই কৃতজ্ঞ থাকবো আমি সবসময় তাদের উপর। কারণ শুধু যে সরাসরি তাদের সাথে আমার সবসময় কথা হয়েছে এমনটা না, আর তারা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছেন। তাদের সাথে যে আমাদের যে মান্থলি বা উইকলি সেশনগুলো হতো, আমাদের মিটিং হতো, ওই মিটিংয়ে কিন্তু তাদের সাথে কথা বলে অনেক সমস্যার সমাধান আমরা পেয়েছি। আপনাদের ওইটা, বিশেষ করে আপনার যে মান্থলি সেশনে আপনি আচ্ছা, আসতেন, আচ্ছা। ওইটা আমার জন্য বেশ উপকারী ছিল। অনেক আচ্ছা, প্রশ্ন সমাধান হতো। অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কিছু বিষয় নিয়ে তোমার কাছে জানার চেষ্টা করব, যেহেতু তুমি শুধুমাত্র অনলাইনে কোচিং করেই তোমার টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়া, সেখানে পড়ার যোগ্যতা অর্জন করেছো। এবং তোমাদের উদ্দেশ্যে জানা রাখতে চাই, যারা আমাদের এই লাইভ সেশনটা যারা দেখার সুযোগ হচ্ছে, যে ওমর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেও বিইউপিতে আইন বিভাগে পড়ার সুযোগ পেয়েছিল, সেখানে ছেড়ে এসে পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে আবার ভর্তি হয়েছে। তোমার এই মানে এই যে চ্যালেঞ্জটা তুমি নিলে যে কোনো ধরনের অফলাইনে কোচিং এ যাবা না, এই সিদ্ধান্তটা আসলে কোথা থেকে আসলো? আমার নিজের মধ্য থেকে। কারণ আমাদের যদি লোকাল যেসব টিচার ছিলেন, আমি তাদেরকে খারাপ বলবো না, বাট আমার মন মতো না, আমি এটা লাইভে বলতেছি, আমার মন মতো না হওয়ার জন্য আমি তাদের কাছেও পড়ি নাই। আর ঢাকায় এসে এসে হ্যাসেলটা নেওয়ার, অত প্যারা নেওয়ার আমার আসলে কখনো ইচ্ছা ছিল না। যে কারণে আমার একজন বড় ভাইয়ের সাজেশনে, সানি ভাই লতে পড়েন, ওনার সাজেশনে আমি স্কুল অফ এক্সিলেন্সকে পাই এবং স্কুল অফ এক্সিলেন্সকে ভিডিও দেখতে দেখতে আমি ইন্টারেস্ট এসে যায় যে না, আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি এখানে পড়বো। আচ্ছা, দুইটা প্রশ্ন আছে। যেমন তুমি বললা যে তুমি মন মতন টিচার পাওনি, এটা নিয়ে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে ঢাকা ইউনিভার্সিটি লতে পড়ে একজন ভাই তোমাকে সাজেস্ট করেছে। আমরা অনেক সময় দেখি যে আমাদের শিক্ষার্থীরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে লেখে যে কোন কোচিং মানবিকের জন্য ভালো হবে, এবং সেখানে দেখলাম অনেকেই বিভিন্ন অনেক ধরনের মতামত অনেক আসে। অনেক অনেক মতামত দেয়। তো এইটাকে তুমি কিভাবে দেখো, যে আসলে ফেসবুকে যে ভালো কোচিং যাচাই করা উচিত, না বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টগুলোতে পড়তেছে তাদের কাছ থেকে জানা উচিত যে আসলে কোন কোচিং ভালো তোমার কাছে? আচ্ছা, আমাদের মনে হয় সম্ভবত ক্যামেরাটা ঘুরে গিয়েছে। হ্যাঁ, এটা একটা প্রবলেম। অটোমেটিক্যালি কাজ হলো। আচ্ছা। একটু এখানে বসো, ক্যামেরা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমার কাছে ডেফিনেটলি মনে হয় যে যারা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হবে এমন না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন, বর্তমানে অধ্যয়নরত আছেন, তাদের সাথে পরামর্শ করাটা বেটার। কারণ তারা এই ফেজটা পার করে গেছে। এখন আমার যদি অনলাইনে আমি ফেসবুকে যদি একটা পোস্ট করে, অ্যানোনিমাস পোস্ট দেয় ইদানিং শুভু, ওইখানে আমি একটা পোস্ট করে দিলাম, ওইখানে এক একজন এক এক জায়গা থেকে আসছে, কারণ বিভিন্ন ধরনের মতামত আসবে, বিভিন্ন ধরনের পরামর্শ আসবে, ওইগুলাতে আরো স্টুডেন্ট বেশি কনফিউজড হয়ে যায়। ও তো ওইটা না করে, যদি কাছে কোনো বড় ভাই থেকে থাকে, তো নিঃসন্দেহে তার পরামর্শটা নিব এবং অবশ্যই আমি নিজে যাচাই করব।
আমি যে অন্ধের মতো তাকে প্রথমে বিশ্বাস করে ফেলবো এমন না, আমি নিজে যাচাই করে দেখবো যে আসলে যে তিনি আমাকে সাজেস্ট করলেন এই প্ল্যাটফর্মটা বা এই প্রতিষ্ঠানটা এটা কতটুকু ভালো বা আমার জন্য সুইটেবল কিনা। এবং আরেকটা বিষয় তুমি জানো কিনা, অনলাইনে কিন্তু এই প্রমোশনের জন্য প্রমোশনাল এজেন্ট অনেক সময় মানে পেইডে থাকে, অর্থাৎ তাকে বেতন দিয়ে রাখা হয়। দেখা গেলো যে চাইলে স্কুল অফ এক্সেলেন্স আমরা এটা করতে পারি যে আমাদের যারা চান্স পাইছে বিভিন্ন ভার্সিটিতে, আমরা তাদেরকে বললাম যে তোমরা বিভিন্ন গ্রুপে আমাদের মানে কোচিং কোথায় করবো যদি জানতে চাই, তোমার খালি আমার নাম লিখবা, মাস শেষে তোমাকে একটা স্যালারি পেমেন্ট করবো। এটা আমি দেখি নাই এরকমও কিন্তু এরকমও থাকে আমাদের অনলাইনে ক্ষেত্রে আমি দেখি। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যে ফেসবুকে এইভাবে কোনটা ভালো খারাপ জেনে আমাদের কাছে আসবে, আমরা বেসিক্যালি তাদেরকে মানে আমাদের এখানে ইয়ে করতে চাই না আর কি। ঠিক আছে, আমরা তাদেরকে আচ্ছা, আমাদের ক্যামেরা মনে হয় বারবার প্রবলেম করতেছে আর কি, আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা তাদেরকে হলো যে এই পাশে মানে বেশি ভারী হয়ে গেছে, ফলে ওকে ঠিক আছে। তো এটার কারণেও মানে আমরা বলি যে যারা এরকম ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখে আমাদের জাজ করবে তাদের জন্য আসলে আমাদের কোচিং না। কারণ মানে ওর মানে কি বলবো, আসলে তার মেধার অবস্থা আসলে কোন লেভেলে, এটা একটা ব্যাপার আছে। আর আমরা সবসময় বলি যে আমরা এখানে আসলে আমাদের বেশি স্টুডেন্ট দরকার নেই, ক্রিম স্টুডেন্টগুলো দরকার যারা রিয়েলি পড়াশোনা করতে চায়, তোমাদের মতন যারা আছে। এবং তুমি দেখবা যে যতই যেই যাই সাজেস্ট করুক না কেন যে ওটা ভালো সেটা ভালো কোনটা ভালো, কিন্তু তুমি রেজাল্ট দেখো বিগত বছরগুলো, যদি তুমি সফলতার দিক বলো, মানে টপ স্টুডেন্ট যারা যারা বেসিক্যালি খুব ভালো ফলাফল করতেছে, ভালো ডিপার্টমেন্টে পড়তেছে সবগুলো ভার্সিটিতে, তাদের মানে মোস্ট অফ দেমই কিন্তু স্কুল অফ এক্সেলেন্স থেকেই ছিল বা পড়াশোনা করে গেছে। এবং তোমাদের সাথেও আমাদের ফার্স্ট টাইম ব্যাচে প্রায় 3000 মতো স্টুডেন্ট ছিল, তার ভিতরে 1200 না কত স্টুডেন্ট যেন চান্স পাইছে, 50% প্রায় চান্স পেয়ে গেছে আর কি, আলহামদুলিল্লাহ। তো আরেকটা প্রশ্ন তুমি যেটা করেছিলে যে তুমি তোমার লোকালি ভালো টিচার পাওনি, আসলে ভালো টিচার বলতে তুমি কি জাজ করেছিল ওই সময়, মানে তোমার কাছে ভালো টিচার কারা বা ওই জায়গায় স্কুল অফ এক্সেলেন্স কেন? প্রপার মেন্টরশিপ, সেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আসলে ওখানে পড়ান ভালো অনেকে, এখন আপনার কাছে একজনের ভালো লাগতে পারে, আমার কাছে আরেকজনের ভালো লাগবে, এটা স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় নাই যে তাদের কাছে আমি ওই মেন্টরশিপটা পাবো যেটা আপনারা দিচ্ছেন। আর তারা যে ব্যাকগ্রাউন্ড যে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনটা না, যদিও এটা তাদের কাছে গেলে হয়তো খারাপ ভাবে নিতে পারে, বাট আমি যেটা সত্যি সেটা বলতেছি যে আমার কাছে মনে হয় যে একটা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে গেছে, যাদের পরিপূর্ণ অভিজ্ঞতা আছে এই অ্যাডমিশন জার্নিটা নিয়ে, অ্যাডমিশনের সব ক্রাইটেরিয়া নিয়ে, তাদের কাছে গেলে আমি প্রপার যে সাজেশন, প্রপার যে মেন্টরশিপ সেটা পাবো। এই জন্য আমার কাছে মনে হয় যে লোকালি খুব বেশি। তুমি যখন অনলাইনে করার সিদ্ধান্ত নিলে, তোমার বন্ধু বান্ধব অবশ্য অনেকে ঢাকাতে চলে আসছে অফলাইনে কোচিং করার জন্য, বা শুরুর দিকে যখন তারাও পরীক্ষা দিচ্ছে, তারাও ক্লাস করতেছে, তুমিও করতেছো, মানে কোনো কি পার্থক্য তাদের সাথে কথা হতো ওই সময় যে অনলাইনে এবং অফলাইনে আসলে কোনো পার্থক্য ফিল করতে পেরেছিলা তাদের সাথে? না, আমাদের আসলে জুমে ক্লাস নেওয়ার জন্য আমি তো যখন তখন, বিশেষ করে বাকি ভাইয়ের ক্লাসে তো যখন তখন মাইক অন করে কথা বলতাম, মানে যখন তখন বলতে যখন দরকার আর কি। তো বাকি ভাইয়ের সাথে যে আমার যে ইন্টারেকশন হতো, একদম মনে হতো যে আমি তার সামনে বা সে আমার সামনে বসে আছেন। এরকম করে আমার সময়টা গিয়েছে। অনলাইনে যখন জুমে ক্লাস হতো আমার বিরক্ত লাগে নাই কখনো, নিজের গাফিলতির কারণে কখনো কখনো ঘুম চলে আসতো। তাছাড়া আমি মনে করি যে তারা যে ফিডব্যাকটা দেয় বা যে ইফোর্টটা দেয় সেটা আমি অফলাইনে যারা পড়তো তাদের কাছে শুনতে পাই নাই। ধরেন একটা ব্যাচে 50-60 জন স্টুডেন্ট আছে, এখন আমি 50-60 জনকে তো আমি নিজে সবসময় নার্স করতে পারবো না, নার্সিং করতে পারবো না। বাট অনলাইনে যখন আমি কোর্সটা কিনি, যখন নিয়মিত ক্লাস করতেছি, তখন প্রতিনিয়ত চেক করা হচ্ছে যে স্টুডেন্টটা কেমন করতেছে। আপনারা অনেক সময় ডেকে ডেকে কথা বলতেন যে তোমার রেজাল্ট খারাপ কেন, যেন আপনি কার জন্য বলতেছিলেন যে রেজাল্ট খারাপের কারণ কি, তুমি পড়াশোনা করতে চাও কিনা, এই টাইপের কথা বলছেন। এইগুলোর সুযোগ আসলে খুব বেশি একটা অফলাইনে হয়ে থাকে না। অনলাইনে যদিও অনেকেই পড়ার সুযোগ পাই, বাট ধরে ধরে নিজের মন মতো কথা বলবো এই সুযোগটা অফলাইনে সম্ভব না এখন অব্দি। অনেকের হইতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম সেটা দেখা যায়। আচ্ছা, অনলাইনের ক্ষেত্রে আরেকটা যেটা স্টুডেন্টদের মানে অভিযোগ থাকে সেটা হলো মনোযোগ ধরে রাখা যায় না অনলাইনে। এবার আমি দেখলাম গ্রুপগুলোতে অনেকে যখন লেখে যে ভাইয়া কোথায় কোচিং করবো, সেক্ষেত্রে সবাই বললো যে যদি মনোযোগ ধরে রাখতে পারো তাহলে অনলাইন। তাহলে অফলাইনে কি মনোযোগ ধরে রাখার ব্যাপারটা কি কাজ করে না নাকি? মানে সেখানেও তো মনোযোগ ধরে রাখার ব্যাপার আছে। আমারও তো কত অফলাইনে ক্লাস করতে গিয়ে ঘুম আসছে, কেন ওইখানে আমার মনোযোগ কিভাবে চলে গেল?
আচ্ছা 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 আচ্ছা। তাহলে এটা একটা বোগাস কথা আমার মতে। তার মানে মনোযোগটা ডিপেন্ড করে নিজের উপরে, নিজের যে সে উপর। কতটা আসলে মনোযোগী হয়ে, বা টিচার যিনি ক্লাস নিচ্ছে তিনি কতটা আমার মনোযোগ আকর্ষণ করতে পারছে জি এটার উপরে, তাই না? অবশ্যই। আচ্ছা, এরপরে ফলাফল কার কাছ থেকে জানলে যখন রেজাল্ট দিল? যখন রেজাল্ট দেয় তখন আমি তো মানে রেজাল্টের দিনও আপনাদের বলছি, নামাজ পড়তেছিলাম, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে জাস্ট বন্ধ করছি, ওই সময় একজন ফ্রেন্ড তিনি মানে ও ফোন করে বলে যে ভাই রেজাল্ট দিয়েছে। আমি তো জানি যে আরো 2-3 দিন পর রেজাল্ট দিবে, বাট আগে আগে দিয়ে দেয়। তো আমি একটু শকড হয়, আমি বিশ্বাস করি না যে রেজাল্ট দিছে। তারপর আমি নিজেই ঢুকে তখন জানতে পারি যে রেজাল্টটা আসছে আমার মতে, মানে যেটুকু এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি পেয়েছি। আচ্ছা, তার আগে তো বিউপিতে ফলাফল দিয়েছে তোমার, বিউপিতে তুমি লতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলে, তো তখন কি কনফিডেন্সটা একটু একটু বেড়েছিল? মানে বিউপির মানে যে যে ঠিক আছে আমি রাইট ট্র্যাকে আছি, অনলাইনে পড়েও আমি পারবো হ্যাঁ, ঢাবিতে। তখন আমার কনফিডেন্স ধরেন প্রথমে এক্সামের আগে, বিউপির এক্সামের আগে আমার কনফিডেন্স যদি বলা হয় 40%, সেখান থেকে আমার 70-80% চলে যায় জাস্ট বিউপির এক্সামের পর। মানে এটা ভালো ইম্প্যাক্ট ফেলছে তোমার হ্যাঁ। ঢাবির পরীক্ষার সময়। হ্যাঁ, আমি গত ভিডিওতেও যেমন বলতেছিলাম যে বিউপিতে যখন এক্সাম দিই তখন বিউপির এক্সামের হলে গিয়ে বসে আমি টের পাই যে জিকে আমাদের স্লাইডিং এনাফ। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্লাইড পড়ে আমি 80% কমন পেয়েছি। সুতরাং আমার স্লাইডের যে ইস্যুটা বললা, যে মানে স্টুডেন্টদের যেটা অনলাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোথা থেকে পড়বো, বাংলা নাই বুঝলাম ফার্স্ট পার্ট পড়বো, আবার 9-10 গ্রামার পড়বো, ইংরেজি নাই বুঝলাম ফার্স্ট পার্ট পড়বো, বা হলো এইচএসসি পড়ে আসা কোনো গ্রামার বই থেকে প্র্যাকটিস করব। কিন্তু সাধারণ জ্ঞান তো আমার পক্ষে এখন মানে ইতিহাস, হিস্ট্রি, পরিণীতি, অর্থনীতি বা আইসিটি এগুলো সব বই নিয়ে পড়া সম্ভব অ্যাডমিশন জার্নিতে এটা সম্ভব না। তাহলে প্রিসাইজলি আসলে কোথা থেকে পড়বো, সেই ক্ষেত্রে তুমি আসলে কিভাবে সাধারণ আমি আসলে এটা বলতে পারবো না, কারণ আমি বাজারের বই ওইভাবে পড়ি নাই। সর্বোচ্চ 10-20 পেজ পড়ছি, আমার ওই ধৈর্যটা থাকে না। আমি জাস্ট স্লাইড পড়েছি এবং ওর ভিতর থেকে ওই কম্প্যাক্ট জিনিসের মধ্যে আমার সব ইম্পর্টেন্ট জিনিস এসে গেছে। আচ্ছা আচ্ছা এবং ওইটা আমার কাজে দিচ্ছে। খামোখা আমি ওই মাসগুলাতে এক্সট্রা এমনি প্রেশার থাকে, আরো বেশি প্রেশার নিব কেন? ধৈর্য ধরে স্লাইডটা কিভাবে পড়তা, যেহেতু ওটা পিডিএফ ছিল? আমি গল্পের মতো পড়তাম, জিকের ক্ষেত্রে আর কি। আচ্ছা আচ্ছা জিকের ক্ষেত্রে আমি গল্পের মতো পড়তাম। হুম। দেখা গেল 10-20 মিনিট টানা পড়ছি। সাকিব ভাই আমাকে এই মেথডটা শিখিয়েছিলেন জেনারেলে যখন যান, যে 20 মিনিট পড়ো, 5 মিনিটের ব্রেক নাও, আবার 20 মিনিট পড়ো এবং আগেরটা রিভাইজ দাও। আমি ওই কাজটা ট্রাই করতাম করার আর কি। তো এটা আমার কাজে দিচ্ছে। গল্প আকারে পড়তে পড়তে যখন স্লাইডটা একবার, আমার জিকে এমন একটা জিনিস যে একবারে হয় না, আমার বারবার পড়তে পড়তে তখন জিনিসটা মাথায় আসে। প্র্যাকটিস কোথা থেকে করতা এগুলো মানে পড়ার আপনাদের পরে? এক্সাম আচ্ছা এবং আচ্ছা আপনাদের যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়েছিল, যেমন ডেইলি প্ল্যানার এবং সাথে টিক দাগানোর জন্য একটা শীট মতো ওএমআর শীট। হ্যাঁ, ওই ওএমআর শীটে আমি মাঝে মাঝে দেখা গেল বাজারে একটা গাইড কিনছি বা আপনাদের প্রশ্নই আমি বের করে ওখান থেকে দাগাতাম, দাগিয়ে দাগিয়ে আমি প্র্যাকটিস করতাম, দেখতাম যে নিজের মান যাচাই করতাম যে আমার কতটা ইমপ্রুভমেন্ট আসছে বা কেন ভুল করলাম, নিজেই সব করছি। আমাদের যে ডাইজেস্টটা তোমাদেরকে দেওয়া হয়েছিল বাংলাদেশি সাধারণ জ্ঞানের 3টা, একজন স্টুডেন্ট যদি আমাদের নিয়মিত লাইভ ক্লাস, এরপরে দেন হলো যে টেক্সট বুক যেটা আছে, আমরা সবসময় টেক্সট বুকের উপরে গুরুত্ব দিই, ওই বিষয়ে আমি প্রশ্নতে আসবো। এরপরে হচ্ছে যে স্লাইড এবং ডাইজেস্ট, এই 4টা ব্যাপার যদি ফলো করে তার কি আসলে আর কোনো আমার মনে হয় না এক্সট্রা কিছু পড়ার দরকার আছে? আমার মনে হয় না এত চাপ নেওয়ার দরকার আছে, বাইরে অমুক জিকে তমুক জিকে পড়ার কোনো দরকার নাই। আর আমাদের যে আমি সবগুলো বইয়ের ক্ষেত্রে বলতেছি, বাংলা বা ইংরেজির ক্ষেত্রেও কি আসলে সব বইতেই। কারণ আমি যে বাংলা ক্লাস করছি ওর বাইরে কি আসছে, বা বাংলা মূল বইতে যেগুলো আছে এর বাইরে কি আছে? আমি প্র্যাকটিসের জন্য আমাদের ডাইজেস্ট তো আছেই, ডাইজেস্ট দেখেই প্র্যাকটিস করতাম এবং যেখানে যেখানে পরীক্ষা দিয়েছি ওই ডাইজেস্ট থেকে কমন পেয়েছি। যদি কমনে আশা করি নাই, আপনার সাজেশনে যে আমরা কমনে নিশ্চয়তা দিব না, বাট তোমার পড়ে যেতে হবে, তো ওই আশা করি নাই, বাট কমন পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু প্রচারও করি না যে মানে আছে না যে অনেকেই মানে আমাদের বই থেকেই 15টার ভিতরে 14টা কমন বা ক্লিপ গুলো দেওয়া যে এই যে আমাদের এই ক্লাস থেকে। কারণ বিগত বছরগুলোতে আমরা যেটা দেখছি সেটা হলো যে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রিপিট হচ্ছে সকল ভার্সিটি, ইভেন ঢাকা ভার্সিটির ক্ষেত্রে। সো এইখানে আসলে মানে ওই মানে কমন তো সবার মানে সব জায়গা থেকেই আসবে, স্বাভাবিক, কারণ সবগুলোই বিগত বছরের প্রশ্ন। কিন্তু আমাদের ডাইজেস্টে যেটা করা হয়েছে খুবই প্রিসাইজলি তোমার হচ্ছে যে ওইটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। সো ওইটা খুব বেশি তাকে এক্সট্রা যে আরো বেশি পড়তে হবে বা কোথায় পড়তে হবে এটা নিয়ে ওদের ভিতরে যে ধরনের কনফিউশন কাজ করে, এটা আসলে আর থাকার কথা। আচ্ছা, তোমার যে বন্ধুরা অফলাইনে ছিল ওদের সাথে কি তোমার কথা হতো অ্যাডমিশনের? প্রায় সময় ক্লাস শেষে আমি তাদের সাথে দেখা করতে যেতাম একটু রিফ্রেশমেন্টের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। অফলাইন কোচিং গুলোতে কি ফার্স্ট পার্টের কি এত গুরুত্ব দিয়ে তারা পড়িয়েছিল? মানে একদমই কি পড়ানো হতো সেখানে? আমার একজন যেমন লোকাল টিচারের কাছে পড়তেন,
মানে পড়তো, ও এখানে জাস্ট নিজে বই থেকে কপি করা শিট দিয়ে দিত, ওইটা পড়তো। ঠিক আছে, ইংলিশের উপর এরকম কোনো জোর দেওয়া হয় নাই। আর আচ্ছা, আচ্ছা। কোনো একটা প্ল্যাটফর্মে নাম নিচ্ছি না আমি, তো ওইখানেও ফার্স্ট পেপারের নামে কিছু ক্লাস হয়েছে, বাট আমাদের যেমন বাকি ভাই ধরে ধরে প্রত্যেকটা সেন্টেন্স থেকে গ্রামার বের করে করে শেখাতেন, ওইটা আমি আসলে অন্য কোথাও দেখি নাই। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি প্রথম পত্র কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে লিখিত আছে যে ইউনিভার্সিটিগুলোতে, এদের ক্ষেত্রে এই বই দুইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আপনার যদি স্টুডেন্টরা আমাদের এবছরের প্রশ্ন দেখে তারা বুঝে যাবে, এর বাইরে আসলে কিছু উত্তর এটাই প্রিসাইজলি উত্তর দেওয়া যায়। কারণ আমাদের যে অনুধাবনমূলক প্রশ্নটা ছিল ওইটা আমাদের মূল বই, মূল বই থেকে। ফুল সিলেবাস। অনেকে শর্ট সিলেবাস পড়ে যায়, এখানে ধরা খাওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট ফুল আমি বলবো ফুল সিলেবাসটা প্রিপারেশন নিয়ে গেলে ভালো হয়। আর ইংরেজিতেও যদি প্যারাগ্রাফ দেখেন, আমাদের এডুকেশনের উপর একটা প্যারাগ্রাফ আছে এবং এডুকেশনের উপর একদম হুবহু একটা চ্যাপ্টার দেওয়া আছে। তো আমার বাইরে এর বাইরে আমি কেন প্রিপারেশন নিতে চাই? স্কুল অফ এক্সেলেন্স কি ফুল সিলেবাস পড়িয়েছিল তোমাদের? হ্যাঁ, পড়িয়েছিল বাংলা ইংরেজি দুইটার ক্ষেত্রেই? দুইটার ক্ষেত্রেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে মানে শিক্ষার্থীরা যে প্রথম পত্র খুব বেশি যে গুরুত্ব দেয় না, মানে গ্রামার বেশি বেশি করে পড়ে আমি দেখেছি বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে, গ্রামার থেকে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন প্রশ্ন আসে বাংলা এবং ইংরেজিতে? যদি 15টা এমসিকিউ এর মধ্যে যদি গ্রামার থেকে 3 থেকে 4টা, আর বাকি সবই ফার্স্ট পেপার থেকে। ফার্স্ট এবং পেপার বা ইংরেজিতেও মেমোরাইজিং পার্ট থেকে বিরোচন বাংলার হ্যাঁ, ক্ষেত্রে? ওইভাবে আসে। আর ইংরেজিতেও সেম জিনিস, কিছু মেমোরাইজিং পার্ট থেকে বা ভোক্যাবস রিলেটেড প্রশ্ন আসে। আর ফার্স্ট পেপার ভিতর থেকে ধরেন আপনাকে একটা ওয়ার্ড দেওয়া হলো, ওই ওয়ার্ডটা খুঁজে পাওয়া যাবে মূল বইয়ের মধ্যে আছে। আচ্ছা 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 আচ্ছা। মানে ভোকাবসও কি মূল বই থেকে আসে? হ্যাঁ, অবশ্যই হুম হুম হুম। মূল বই থেকে। যদি একজন স্টুডেন্ট ওই মূল বইয়ের ওয়ার্ডগুলো পড়ে, যে প্রত্যেকটা ওয়ার্ড যদি সে তার সিনোনিম অ্যান্টোনিম বাংলা অর্থ সহ, এবং ওর ভিতর থেকে কিন্তু সেন্টেন্স মেকিং আসে রিটেনে, এবং সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কিন্তু বইয়ের বাইরের কোনো কিছু দেয় না। তো আমি যদি ওই প্রিপারেশনটাই ভালোভাবে নিই, যেমন আমাদের রিটেন যে ক্লাসগুলো হতো ওইখানে এক একটা প্যাসেজ পড়ানো হতো, ওর ভিতর থেকে ওয়ার্ড দিয়ে আমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হতো, বা বাকি ভাই নিজেই সেগুলো সলভ করে দিতেন। তো মূল বইয়ের বাইরে আসলে কিছু যে আসছে কিনা আমার মাথায় আসে না এখন। আচ্ছা, তুমি তো বিইউপিতেও লতে সুযোগ পেয়েছিলে পড়ার, তো আমরা তো বিইউপির জন্য পড়াইনি, তাহলে বিইউপিতে তুমি ভালো করলা কিভাবে? আলাদাভাবে যে পড়ানো লাগে এটা আমার জানা নাই। আচ্ছা আচ্ছা। ওই ঢাবির প্রিপারেশন নিলে 80% অন্যান্য বিষয়দের প্রিপারেশন এসে যায়। আর বিউপিতে ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসছে, বাংলা ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে, জিকে ওই যে বললাম স্লাইড। না, কিন্তু বিইউপিতে তোমার সাধারণ জ্ঞান ইংরেজিতে আসে? হ্যাঁ, ওটা আমাদের তো করানো হয়, প্র্যাকটিস করানো হয়। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এক্সামের আগেই তো আমাদের এক্সাম থাকে, এক্সাম সেশন থাকে। আচ্ছা, এখানে আমি এই বছর যারা অ্যাডমিশনে তোমরা কোচিং করবা তোমাদেরকে একটু বলে রাখি যে বিইউপি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটি, এই দুইটাতে কিন্তু সাধারণ জ্ঞান ইংরেজিতে আসে। তো আমরা এই বছর থেকে ইংরেজি সাধারণ জ্ঞানে ডেডিকেটেড 10টা আলাদা ক্লাস রেখেছি, যাতে করে তোমাদের যাদের বিইউপি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভীতি আছে ইংরেজি ভার্সনের সাধারণ জ্ঞান নিয়ে, আশা করি যে আমাদের এই কোর্সে ইংরেজি ভার্সনের এই ভয় তোমাদের আর থাকবে না, এবং সেখানে খুবই চমৎকার ক্লাস হবে। এবং সেই ক্লাসগুলো থেকে যে কমন পাওয়া বিষয়টা আমরা সেই নিশ্চয়তা কখনোই দিই না, আমরা আমাদের সকল স্টুডেন্টদেরকে বলি, তবে যা পড়ানো হবে এর বাইরে থেকে আসলে কিছুই আসবে না, এটা হলো মোটামুটি বিষয়। তো ওমর, আমরা আরেকটা প্রশ্ন চলে যায়, সেটা হচ্ছে যে আমাদের যে পরীক্ষাগুলো হতো, যতগুলো পরীক্ষা, কয়টা পরীক্ষা দিয়েছো তোমার মনে আছে? আমি সর্বোচ্চ 4-5টা বাজে সব এক্সামগুলোই দিয়েছি। কয়টা, সেটা সংখ্যা কত হবে? সংখ্যা তো মনে নেই, ডেইলি এক্সাম হতো, ক্লাসের আগে এক্সাম, ক্লাসের পরে এক্সাম, অতগুলো আসলে হিসাব নাই। আচ্ছা আচ্ছা। ডেইলি আবার উইকলি এক্সাম থাকতো। এই প্রশ্নগুলোর মান কেমন ছিল এবং এই প্রশ্নগুলো তোমার প্রস্তুতিতে আসলে কেমন পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেন করা হতো, এবং ওইগুলা দিয়ে আসলে আমার যে বাইরে এক্সাম দিতে যাব ওই প্যারাটা নিব আমার মনে হয় না, ওইগুলা দিলেই যথেষ্ট। মানে মোটামুটি ওর ভিতর থেকে তোমার হ্যাঁ, হয়ে যাচ্ছে, আমার প্র্যাকটিসও হচ্ছে, আমি আইডিয়াও পাচ্ছি যে আমার প্রশ্নগুলো কেমন হবে। আচ্ছা, অ্যাডমিশনের একটা খুবই কমন প্রশ্ন থাকে, সেটা হলো ভাইয়া কয় ঘন্টা করে পড়াশোনা করতে হয়? যতক্ষণ মন চাইবে পড়বা, মন না চাইলে পড়বা। আচ্ছা, আমার এমন। তুমি মানে কতক্ষণ মন চাইতো তোমার? আমার কখনো কখনো মন চাইতো আধা ঘন্টা পড়ি বা 45 মিনিট পড়ি, কখনো 1 ঘন্টার উপরে। মাঝে মাঝে একটু আপনার মোটিভেশন পেয়ে মনে হতো আজকে একটু বেশি পড়বো। একদিনে সর্বোচ্চ তুমি কয় ঘন্টা পড়ছো? 8 থেকে 9 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি যায় না। এর বেশি আর যদি এভারেজ হয়, এভারেজ করলে? এভারেজ 5.5-6 ঘন্টা, 5-6 ঘন্টা। আচ্ছা আচ্ছা, মানে ওইটা কি তুমি মানে এরকম ছিল যে দেখা গেল আজকে 1 ঘন্টা পড়ছি, কালকে 10 ঘন্টা? না, এমন না, রেগুলার বেসিসে আমি এই জিনিসটা মেইনটেইন করেছি। কিভাবে পড়তা, মানে রুটিনটা কেমন ছিল তোমার? সকালে, দুপুরে বা রাতে আবার ক্লাস থাকতো অনলাইনে? আমি বিকাল থেকে শুরু করি। বিকালের কথা যদি বলি, বিকালে ক্লাস থাকতো এবং তার আগে একটা ক্লাস টেস্ট থাকতো, টেস্টটা দিয়ে ক্লাস করতাম, ক্লাস শেষে আবার একটা কনসেন্ট্রেশন টেস্ট হতো, ওইটা দিয়ে আমি একটা ব্রেক নিতাম।
আধা ঘন্টা 1 ঘন্টা ব্রেক নিতাম, আর কখনো কখনো যদি বাইরে বন্ধুরা ডাক দিত বা আমার যদি মন চাইতো আমি একটু চা খাইতে চলে যেতাম। তারপর ওখান থেকে এসে পড়তে বসতাম। তখন আমার টার্গেট থাকতো যে আসলে যে ক্লাসটা হয়েছে, ক্লাসের পিডিএফ বা স্লাইড এটা আমি কমপ্লিট করবো রাত্রের মধ্যে। এখন আমার সেখানে যদি 12টা থেকে 2টা 3টা বেজে যায়, বাজুক, আমার ওইটার টার্গেট থাকছে আমি ওইটা কমপ্লিট করবো। আগে আগে হইলে আগে আগে ঘুমাবো, না হলে একটু কষ্ট করবো, এই একটা টার্গেট ছিল। এবং সকালে চেষ্টা করতাম ফজরের টাইমে ওঠার, উঠে আমি আপনাদের কথা মতো ওই টাইমে পড়তাম। ওই সময় পড়তাম আমি। যদি রাত্রে ডাইজেস্টটা আগে আগে, সরি, স্লাইডটা আগে আগে শেষ হয়ে যেত, তাহলে আমি ডাইজেস্টটা নিয়ে বসতাম। দেখা গেলো 1 পেজ বা 2 পেজ সলভ করলাম, ওইটা না হলে সকালে আমি ডাইজেস্ট নিয়ে বসতাম। ওইটা করে দেখা গেলো 12টা 1টার মধ্যে আমার যদি শেষ হয়ে যাচ্ছে ডাইজেস্ট, আমি তার পরবর্তীতে এক্সামের ক্লাস টেস্টের আগে একটু যে পুরাতন বই বা মূল বইগুলো আছে আর একটু দেখতাম। বা ওই যে ধরেন আজকে বাংলার আমার অপরিচিতা পড়ানো হলো, আমি কি করতাম, আজকে রাত্রে অপরিচিতা মূল গল্পটা বইয়ের থেকে এবং স্লাইড থেকে 2 জায়গা থেকে পড়তাম। এইভাবে আমি পড়েছি, আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা ফেস করি নাই। তোমার ভিতরে কখন থেকে এই আত্মবিশ্বাস জাগ্রত হলো যে না আমি চান্স পাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারি? তো এসএসসি পর থেকে আত্মবিশ্বাস ছিল যে হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে তো অনেক আমার আত্মীয় স্বজন কথা শুনিয়েছে যে হ্যাঁ তুই অনলাইনে কোচিং করতেছিস, অনলাইনে কোচিং করলে তো খুব বেশি একটা ভালো ফল পাবি না, ওই জানছি পাবি না। আমার এক আত্মীয়, আমার খুব কাছের একজন মানুষ, আমার মামা, আর উনি বলছিলেন যে তোর তো চান্সই হবে না, তুই তো চান্স পাবি না, অনলাইনে পড়তেছিস, মাতুবাড়ি করতেছিস। তো আমি বলছিলাম মামা বই কেন না, ধৈর্য ধরে দেখেন কি হয়। মামা এখন কি বলে চান্স পাওয়ার পরে? মামা অনলাইনে ওই যে মামি এই মুহূর্তে মানে অনার্স শেষের দিকে, ফাইনালের দিকে বিসিএসসি প্রিপারেশন নিতে চাচ্ছেন। তা মামি বলছেন যে তাহলে কোচিং করাও। মামা বলছেন তো অনলাইনে কোচিং করানো যায়, তুমি অনলাইনে কোচিং করো। আচ্ছা আচ্ছা। এইরকম মানে এই যে আমাদেরও এখনো যেই মানে সামাজিক যেই অবস্থা বা প্রেক্ষাপট, অভিভাবকরা কিন্তু মনে করে যে অনলাইনে আসলে পড়াশোনা হয় না। তো এটার মূল কারণটা তোমার কাছে কি মনে হয়েছে? মানে এই যেমন তুমি তো স্কুল অফ এক্সেলেন্সে কোচিং করছো, তোমার কাছে তো মনে হয়েছে না এখানে আসলে একদমই অফলাইনের একটা ফ্লেভার এখানে পাওয়া যায়। কিন্তু এই যে এখনো যে সোসাইটিতে এই বিষয়গুলো, বিশেষ করে রিসেন্টলি আমরা যে একটা একটা ঘটনা দেখলাম যে অনলাইনে একটা নেগেটিভ একটা বিষয় ভাইরাল হয়ে গেছে, সেখানে আমাদের মতন যারা প্রমিনেন্ট বা খুবই সার্ভিস দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতেছে এদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। অবশ্যই আমরাও চ্যালেঞ্জের সম্মুখীন অভিভাবকের কাছ থেকে, তারা মনে করে যে না ওনারাও সম্ভবত ওই মানে সবাইকে আসলে একই পাল্লায় মাপার চেষ্টা করে। তো অনলাইনে এই মানে পড়াশোনা যে হয় না, এটা আসলে কাদের জন্য এই বাজারে এই প্রচলনটা রয়েছে তোমার কাছে কি? ওই যে কিছু নিচু শ্রেণীর প্ল্যাটফর্মের জন্য। দেখা গেলো আমি একটা ভিডিও দেখতেছি, আমি পড়তেছি, পড়ার ফাঁকে তো একটু আমি নিউজ ফিড অনেকেই স্ক্রল করে, তো স্ক্রলিং এর সময় দেখা যাচ্ছে যে সামনে একটা ভিডিও চলে আসলো ওই ধরনের কোনো আপত্তিকর ভিডিও। ওইটা দেখলে একটা গার্জেনের মাথায় এক জিনিস ঢুকবে যে এইসব জিনিস শেখায় অনলাইন প্ল্যাটফর্মগুলো। এতে করে অনেকের ফোন, যেমন আমি অনেকে কমেন্ট দেখছিলাম যে কার ফ্রেন্ডের ফোন নিয়ে নিয়েছে এই ধরনের ভিডিও তার সামনে আসছে। তাই এইগুলো আসলে মানে আশাজনক না। আচ্ছা আচ্ছা। তুমি এই অ্যাডমিশন জার্নিতে সোশ্যাল মিডিয়াতে কেমন অ্যাক্টিভ ছিলে? না ফুল টাইম অ্যাক্টিভ ছিলাম? অনেকে তো বলে যে না ফেসবুক এগুলো ইউজ করা যাবে না অ্যাডমিশনের সময়। আমার ক্ষেত্রে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে নাই, কারণ আমি আমার টাইমটা পড়াকে দিয়েছি এবং নিউজ ফিড বা ফেসবুক বা ইউটিউব বা গেমিং। আমাদের কোর্স করতে যে কি ফেসবুকের প্রয়োজন হয়েছে কখনো? না, কোর্সের ক্ষেত্রে লাগে নাই। মাঝে মাঝে দেখা গেল আমি কিছু পেজ ফলো দিয়ে রাখছিলাম জিকের জন্য, সাম্প্রতিক বিষয়ের জন্য, ওইগুলা জাস্ট একটু সামনে আসলে নোট করার চেষ্টা করতাম এই। আচ্ছা আচ্ছা। আর সাম্প্রতিকের জন্য আমাদের এক্সামের আগে খুব সুন্দর করে সাজেশন দেওয়া হয়, ওর বাইরে আসলে লাগে না। এটা পরবর্তী দিকে বুঝছি, এটা প্রথম দিকে বুঝতাম না। মানে পরে যে বুঝতে পারছো যে আমি যে এত এক্সট্রা ইনফরমেশন মাথায় নিয়েছি, দরকার ছিল না আসলে। দরকার ছিল না বলে ভুল হবে, জানতে পেরেছি ঠিকই, বাট এক্সামের জন্য ওই প্রিসাইজ কিছু জিনিস ইম্পর্টেন্ট। তোমার সাথে যে সকল বন্ধুরা অফলাইনে প্রিপারেশন নিল তাদের সবাই কি চান্স পেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে? না, অনেকেই চান্স পায় নাই, বাট কোনো না কোনো জায়গায় হয়েছে। তো কত টাকা খরচ হলো অফলাইনে করতে? এমনও শুনেছি যে 50,000 1 লাখও পর্যন্ত গিয়েছে যারা ঢাকায় আসছে, যারা লোকালি কোচিং করছে তাদের 30-40 হাজার তো হয়েছে। বই ধরেন আমি একটা প্ল্যাটফর্মের বা অফলাইন কোচিং এ ঢুকলাম, ওইখানে গিয়ে আমার বেতনের পাশাপাশি বাইরের বইও কেনা লাগতেছে। এইগুলোর কারণে অনেকেরই অনেক আর্থিক, মানে ধরেন যাদের অর্থনৈতিক অবস্থার একটু সমস্যা, আর্থিক সমস্যায় যারা থাকে তাদের জন্য কিন্তু এটা একটা সমস্যা। মানে আচ্ছা, একজন এখানে একটা প্রশ্ন করছে যে ভাইয়া প্রতিদিনই কি বাংলা ইংরেজি জিকে পড়তেন নাকি যেদিন যে সাবজেক্টের ক্লাস থাকতো ওই দিন ওই সাবজেক্ট নিয়ে প্রসেসটা করতাম আমি। হয়তো প্রত্যেকদিন মানে ধরেন সপ্তাহে 7 দিনের মধ্যে 1-2 দিন মিস হইতে পারতো, বাট আমি চেষ্টা করতাম প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পড়ার। যেমনটা আমি একটা পয়েন্ট মিস করে গেছি, ধরেন আপনি আজকে আমার বাংলা ক্লাস ছিল, বাংলা ক্লাস শেষ হয়ে গেছে, আমার একটা কবিতা পড়িয়েছে জাস্ট ধরেন, তো ওই কবিতা পড়া হয়ে গেলে আমার তো বেশি টাইম লাগতেছে না। তারপর আমি কি করতাম,
আগের দিনের বাংলা বা ইংলিশ বা জিকে যে পড়াটা আছে সেটা করার চেষ্টা করতাম। আর আমাদের তো উইকলি এক্সাম থাকতো, রিভিশন দিতে আর কি, হ্যাঁ, উইকলি পরীক্ষার উইকলি জন্য। পরীক্ষার জন্য আমি রিভিশন দিতাম, 2টা করে এক্সাম হতো সম্ভবত, ওই 2টার জন্য আমি আবার একটু সিলেবাসটা দেখতাম, পড়তাম। এতে করে আমার প্রতিনিয়ত সব সাবজেক্টই টুকটাক পড়া হতো। আচ্ছা 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 আচ্ছা। ওকে, তো এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনার সুযোগ পেয়েছো, সেখানে পড়ছো। যেরকম মানে স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ, এখন আসলে কেমন লাগছে বিশ্ববিদ্যালয় আসলে? এখন খুব বেশি যে ভালো লাগছে এমনটা না, সারাদিন রুমের মধ্যে পড়ে থাকি। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় ভালো লাগে, নতুন পরিবেশ, জীবনটাকে নতুনভাবে দেখতে শিখছি, নতুনভাবে ধরেন চলার চেষ্টা করতেছি। পরিবারের সাথে এতদিন থেকেছি, অনলাইনে আমি অ্যাডমিশন পর্যন্ত থেকেছি। পরবর্তীতে এখন এসে পরিবার থেকে এসে একটু কষ্ট হয়, একটু সমস্যা হয়, বাট মানিয়ে নিতে শিখছি, মানে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য আর কি। আচ্ছা, মানবিক বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, নাম্বার ওয়ান, এটার জন্য কি আসলে মানে কোচিং এর প্রয়োজন আছে কিনা আদৌ? সত্যি বলতে নাই। একদম। তবে হ্যাঁ হ্যাঁ। একজন মেন্টর লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একজন মেন্টরের যদি আমি সাথে থাকি, তার কাছ থেকে পরামর্শ নিই, তাহলে ভালো হয়। এবং স্কুল অফ এক্সেলেন্স এই মেন্টরশিপের ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে সেরা। আমি যা মেন্টরশিপ পাওয়ার মোস্ট অফ দি ক্ষেত্রে আমি এখান থেকে পেয়েছি। অনলাইনে আরেকটা যেটা বিষয় হয়, স্টুডেন্ট অভিযোগ করে যে ভাই আমাদের সাথে যারা পড়ে তাদের সাথে আমার কমিউনিকেশন হয় না, তাদের বিষয় সম্পর্কে আমি জানতে পারি না, এই ধরনের একটা অভিযোগ কিন্তু আমরা সবসময় পাই আর কি। যে কারণ অফলাইনে গেলে তো দেখা হচ্ছে, তোমার সাথে আমার দেখা হচ্ছে যে এই তুই কি করতেছিস, আমি এমন কতদূর পরীক্ষা কি দিচ্ছি, হলো। বা কথা বলার সুযোগ থাকে। স্কুল অফ এক্সেলেন্সে কি এই ধরনের কোনো সুযোগ ছিল অন্যদের সাথে কথা বলার? বা ছিল তো, আমাদের ডাউট সলভের সেকশন ছিল, আলাদা স্টুডেন্টদের জন্য গ্রুপ রাখা ছিল, সেখানে একবারের আপডেট আমরা নিতে পারতাম। আর ধরেন আমি পড়তে পড়তে কোনো একটা এমসিকিউ পারতেছি না, বা কোনো একটা রিটেনে কোনো কিছু স্পেলিং বা যাই হোক না কেন, আমি বেঁধে খেলাম, আমি অন্যান্য সোর্স খুঁজছি, পাই নাই, তখন আমি কি করছি, আমি আমার যে ডাউট সলভের সেকশন ছিল সেখানে আমি প্রশ্ন করতেছি। সেখানে আপনারা মেন্টররা কখনো কখনো উত্তর দিতেন, কখনো অন্যান্য শিক্ষার্থী পারলে সেটার উত্তর দিত, এবং আমাদের তো কোঅর্ডিনেটর রাখাই থাকে, তারা অনেক সময় আমাদের প্রশ্নের সমাধান করে দিতেন। আর যে কোনো বিষয়ে যদি সলা পরামর্শ করা লাগে, যেমন অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, আমার কিছু ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টে আছে, তাদের সাথে আমার ওই গ্রুপের মাধ্যমে পরিচয় হয়েছে, আমি তাদের আপডেট নিতে পেরেছি, তারা আমার আপডেট নিতে পেরেছে, সুতরাং আমার কাছে সমস্যা লাগে নাই। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই বছর যারা তোমার বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে তুমি জেনারেল কেসি কলেজে পড়েছো, সেখান থেকে অনেক শিক্ষার্থী আছে যারা এই বছর আবারও বিভিন্ন জায়গায় কোচিং করতে যাবে, অফলাইন অনলাইন, তো তাদের ক্ষেত্রে তোমার কি মেসেজ দেওয়ার আছে? তারা আসলে কি করতে পারে এই পরীক্ষা? আমার মনে হয় না মানবিকের জন্য কোনো জায়গায় যাওয়া উচিত, বিশেষ করে বাইরে, বাসার বাইরেও যাওয়ার দরকার নাই, তুমি নিজেই কমপ্লিট করতে পারো তোমার অ্যাডমিশনের পুরো পড়াটা। তবে যেটা বললাম, একজন মেন্টর লাগে, একজন ভালো শিক্ষক বা গুরুর প্রয়োজন। যদি তোমার আশপাশে তেমন কেউ থেকে থাকে তো তুমি তার শরণাপন্ন হও। এখন কারণ মনে মনে করো যে আমার আমি নাই। আমি আমি কোনো মেন্টরশিপই নিতে চাচ্ছি না, হ্যাঁ, আমি শুরুটা করতে পারি কিভাবে আসলে? শুরুটা আমি একা একা নিজেই মেন্টরশিপ নিব আর কি। কোশ্চেন অ্যানালাইসিস, যেটা আমাদের স্কুল অফ এক্সেলেন্স প্রথমেই আচ্ছা, আচ্ছা, করানো হয় এটা। কোশ্চেন অ্যানালাইসিস করো, তুমি কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো মার্ক করো, খাতায় লিখো, নোট করো, তারপর তুমি পড়া শুরু করো। ধরো তোমার কোনোবার গদ্য থেকে একটা প্রশ্ন বেশি আসছে, পদ্য থেকে একটা প্রশ্ন আসছে, বাট তুমি একটা কমন বিষয় দেখো, গদ্য পদ্য থেকে প্রশ্ন আসছে এবং গদ্য পদ্যের শব্দার্থ থেকে ঠিক আসছে, এবং বিরোচনের অংশ ইম্পর্টেন্ট। বিরোচনের অংশ থেকে দেখা যায় যে অধিকাংশ সময় হয় এক কথায় প্রকাশ, বা কখনো কখনো বাগধারা এসে যায়, আবার কখনো কখনো সমার্থক শব্দ আসে, আবার কম আসে কোনটা সেটা আমি নির্বাচন করি। যেমন বচন, বচন থেকে আমাদের প্রশ্ন আমি দেখেছি না, আরো সন্দেহ আসেই না আর কি। আসেই না, গত 4-5 বছর আমি ধরে এটা আসে কেন না। পড়বো, আমার তো প্রয়োজন নাই। যদি আমার 100% সিলেবাস কভার হয়ে যায়, আমি পড়লে পড়তে পারি, এটা তো স্টুডেন্টের উপর নির্ভর করতেছে, আমার দরকার হয় না, আমি পড়ি নাই। তো এটা তুমি সিলেক্ট করো যে কোন টপিকগুলো পড়বো, কোন টপিকগুলো পড়বো না। কিছু থাকবে মেজর টপিক, কিছু থাকবে মাইনর টপিক, আর মেজর টপিকগুলো আগে শেষ করবো, মাইনরগুলো পরে যাবো। ইংরেজি লিখিতর জন্য তুমি কি করতে? যেহেতু স্টুডেন্টদের খুব একটা ভয় কাজ করে, ওদের স্বাভাবিক ব্যাপার যে ইংরেজিতে আসলে এটা কিভাবে 20 নাম্বার আছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা সেটার একটা জন্য তুমি কি উত্তর, করতে? রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসের জন্য আমাদের বাকি ভাই সেরা, কারণ বাকি ভাইয়ের প্রত্যেকটা রিটেন ক্লাস। তোমাদের খাতা কি মূল্যায়ন করে দিত? মানে কিভাবে মূল্যায়ন করতো? মানে তুমি কি জানতে পারতা কোথায় কোথায় ভুল করছো, নাম্বার কত পাচ্ছো? গুগল ক্লাসরুমে তো আমরা অ্যাডছিলাম, ভাইয়া দেখা গেলো আজকে এক্সামের পর আমি পিডিএফ করে আমার লেখাটা দিয়ে দিলাম, 2-3 দিন বা এক সপ্তাহের মধ্যে আমি আমার খাতার মানটা ফিডব্যাক পেয়ে যাচ্ছে যে কোথায় কোথায় আমার উন্নতি করতে হচ্ছে, বা কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে, সেটা ফিডব্যাক আমাদের বাকি ভাই বা অন্যান্য যেসব কোঅর্ডিনেটররা ছিলেন বা আছেন তারা দিয়ে দিতেন।
এটার জন্য আমার আসলে কোনো সমস্যা হয় নাই, এবং নিজে নিজেও আমি কখন মানে হোমওয়ার্ক যেগুলো দেওয়া হতো তার বাইরেও প্র্যাকটিস করেছি। আর এখন তো এআই এর যুগ, চ্যাট জিপিটিকে দেওয়া যায়, দিয়ে তাকে বলা যায় যে তুমি আমার খাতাটা দেখো এবং একটা ফিডব্যাক দাও বা রিভিউ দাও, তখন ও করে দিত। আবার কিছু সিনিয়র ছিলেন যাদের কাছে আমি দিতাম আমার লেখা, যে ভাইয়া কেমন হচ্ছে। তো এইভাবেই আমি আমার প্র্যাকটিসটা করেছি, বাংলা প্লাস ইংলিশ দুইটাতেই। তুমি একটা ওই দিন অবশ্যই একটা কথা বলতেছিলা যে কোনো একটা কারণে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পজিশন একটু পিছিয়ে গেছে, হ্যাঁ, রিটেনটা মানে কি সমস্যা ছিল? আমি সময় নিয়ে সচেতন কম ছিলাম। আচ্ছা সময় আচ্ছা 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 সচেতনতার অভাবে আসলে আমি রিটেনটা খুব ভালোভাবে কমপ্লিট করে আসতে পারিনি। বাংলা যেহেতু আমার প্লাস পয়েন্ট বা আমার স্ট্রং পয়েন্ট ইংলিশ, আমি ইংলিশটা আগে লেখা শুরু করি নাই। আমি না পারা জিনিস বাংলা, যেটা আমার কাছে কঠিন লাগে, আমি সেটা আগে শুরু করছি। ভাবছি যে বাংলা খুব সুন্দর করে লিখবো, কমন টপিক আসছে, আমি একদম ফাটিয়ে ফেলবো, এমন একটা চিন্তা মাথায় ওই সময় কাজ করতেছিল। তো লেখা শুরু করছি, দেখি যে লিখতে লিখতে আমার হাতে আমার 10 থেকে 15 মিনিট টাইম আছে, বা 10-12 মিনিট মতো ছিল। ওই মুহূর্তে আমি আগে সেন্টেন্স মেকিং শুরু করছি, এবং তাড়াহুড়া করতে গিয়ে ওখানে আমার স্পেলিং ভুল গেছে। ওইখানে ধরেন 2টা স্পেলিং এর জন্য 2 মার্ক কেটে বা হাফ মার্ক কেটে দিয়েছে। তারপর আমি এক্সপ্লেনেশন, যেহেতু অল্প জায়গা, আমি ভেবেছি যে আগে আগে লেখা যাবে। তো এক্সপ্লেনেশন দেখতে গিয়ে দেখছি যে আমার মাথায় কাজ করতেছে না, যেহেতু তাড়াহুড়ার একটা মুহূর্ত। ভাবলাম যে এটা ভেবে ভেবে লেখার বিষয়, আমি এটা এখন হাত দিচ্ছি না। তারপর প্যারাগ্রাফ কমন, প্যারাগ্রাফটা আমি লিখছি, এবং প্যারাগ্রাফ লেখার সময় একটা কাজ করেছি যে আমাদের যে সেগমেন্টগুলো প্যারাগ্রাফে শেখানো হয়েছিল, বাকি ভাইয়া যে প্যাটার্নগুলো ফলো করতে বলছিলেন, ওই প্যাটার্নে আমি লিখছি। এবং আল্লাহর মতে ওই প্যাটার্নে লেখার জন্য আমার যতটুকু বিশ্বাস যে আমার ইংলিশের নাম্বারটা 112-র উপরে এসে গেছে, এটা একটা ভালো দিক ছিল। কারণ আমি তো আশা করছিলাম আমি টেনে টুনে 5, 7, 9 এর বেশি হবে না, বাট পেয়েছি। কারণ আমার বিশ্বাস যে আমার ওই প্যারাগ্রাফে নাম্বারটা উঠে গেছে ওই প্যাটার্নটা ফলো করার জন্য। এজন্য আমি বাকি ভাইয়ের কাছে খুব ভালোভাবে কৃতজ্ঞ। এমসিকিউতে কত ছিল আর রিটেনে তোমার কত ছিল? এমসিকিউতে সম্ভবত 49 পয়েন্ট 2 বা 5 ছিল, আর রিটেনে আমার টোটাল 22 পয়েন্ট 5 বা 23 এমন। তার মানে 71। হ্যাঁ 71, হ্যাঁ নাম্বারটা এমসিকিউ রিটেন মিলে 71 ছিল। 71.25। তার মানে 71-এ তুমি 185তম হয়েছো আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ 71.5 সম্ভবত। আচ্ছা 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 আচ্ছা। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই সেশনে দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে তোমার অভিজ্ঞতা বা তোমার অ্যাডমিশন জার্নির ফুল ব্যাপারটা শেয়ার করার জন্য। আশা করি যে আমাদের দর্শক যারা আজকের এই সেশন আমাদের সাথে উপভোগ করেছে তারা এখান থেকে অনেকগুলো বিষয় শিখতে পেরেছে, এবং আমরা বিশ্বাস করি যে তোমরা যারা এইচএসসি পরীক্ষা শেষ করে যেখানেই কোচিং করো না কেন, আমাদের কাছে যেটা মনে হয় সত্যি কথা, স্কুল অফ এক্সিলেন্স যেভাবে তোমাকে মেন্টরশিপ দিবে বা তোমাকে যেভাবে সার্ভিস দিবে, এই একটা কোর্স অর্থাৎ তুমি এই 4,500 টাকার ভেতরেই তোমার যদি ফুল অ্যাডমিশন কোচিংটা শেষ হয়ে যায়, তুমি যে কোনো ভার্সিটিতে যদি টপ পজিশন করতে পারো, তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো। কারণ আরেকটা বিষয় ওমর, যে বিশ্ববিদ্যালয়গুলোই কিন্তু সবাই মানে বাই চয়েস সাবজেক্ট কিন্তু খুব কম শিক্ষার্থীই পায়। হ্যাঁ, মোস্ট অফ দেমই কিন্তু বাই চান্স তাকে সাবজেক্ট নিতে হয়, কারণ আমাকে চয়েস সাবজেক্ট নিতে হলে আমাকে 200-র ভিতরে সিরিয়াল থাকতে হয়। আমি যদি বলে আর্টস থেকে ল, ইকোনমিক্স, ইংলিশ, এই 3টা সাবজেক্ট যদি তাকে নিতে হয় তাকে অবশ্যই 200-র ভিতরে সিরিয়াল থাকতে হবে। ল পাইতে হলে তো ঢাবিতে 50-60-এর ভিতরে থাকতে হয়, ইকোনমিক্স পাইতে হলে বা, তার মানে এই যে টপ পজিশন করাটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অতএব এই কাজটা স্কুল অফ এক্সেলেন্স দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। আমাদের এখানে যারা বাংলা পড়াচ্ছেন, আমাদের সাইদ ভাই 19 বছর ধরে বাংলা পড়াচ্ছেন, অ্যাডমিশনের এটাই 19 বছর ধরে। আমি একটা বিষয় অ্যাড করতে চাই, অনেকের কমপ্লেইন থাকে যে ভাইয়া এত টাকা কেন। আমি স্টুডেন্টদেরকে বলবো তোমরা অন্যান্য প্ল্যাটফর্ম দেখো। আমি সেকেন্ড টাইমের জন্য একটা কোর্স খুঁজছিলাম একজনের জন্য, তো ওইখানে দেখি যে 8,000, 10,000, 15,000, 17,000 পর্যন্ত অনলাইন কোর্স। আচ্ছা 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 আচ্ছা। এরকম দেখে আমার আসলে আমি হতাশ হয়ে গেছি, এবং ওই সময় আরো রিয়েলাইজ করছি যে স্কুল অফ এক্সেলেন্স তো সেই হিসাবে কোনো টাকাই নাই না। আমরা তো এই নিশ্চয়তা দিচ্ছি যে তার অফলাইনে আর কোথাও পড়ারই কোনো প্রয়োজন নাই। তার মানে অফলাইনে তো কোচিং এ ভর্তি হতে হলে অ্যাটলিস্ট 16,000, 18,000 টাকা তাকে দেওয়া লাগবে। মেসে থাকতে হলে সেখানে একটা খরচ আছে, আবার একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসা, এক্সট্রা আরো অনেকগুলো বই কেনার একটা খরচ আছে। ইভেন মানে তার তো বই কিনতে হবে 8 থেকে 10,000 টাকা। তাহলে আমাদের এই কোর্সটা সে 4,500 টাকায় এতগুলো ক্লাস পাচ্ছে, 150 প্লাস ক্লাস, 200 প্লাস পরীক্ষা পাচ্ছে, বই পাচ্ছে 3টা, এরপরে একটা প্রিমিয়াম টি শার্ট পাচ্ছে, স্টাডি প্ল্যানার পাচ্ছে, ওএমআর পাচ্ছে, কলম পাচ্ছে, আর কি লাগে? আর কিছু লাগে কিনা আমার জানা নেই অ্যাডমিশনে। তার মানে এই যে মাত্র 4,500 টাকার ভিতরে। এবার প্রবলেম যেটা স্টুডেন্ট সাইকোলজিতে যেটা কাজ করে, ওরা অনলাইনকে সাবসিডিয়ারি মনে করে, যে এটা অফলাইনের পাশাপাশি একটা ব্যাকআপ হিসাবে রাখা আছে, পাশাপাশি অনলাইনে ক্লাস করলাম। আমাদের এখানে এমনও ঘটছে যারা ব্যাকআপ হিসাবে রাখছে তারা পরে অফলাইন পুরোটা বাদ দিয়ে দিয়েছে, পরে ফুললি আমাদের এখানেই শিফট করছে যে না অফলাইনে আসলে সম্ভব না, কারণ আমাদের এখানে
স্কুল অফ এক্সেলেন্স অনলাইনে আরো তার থেকে বেশি ভালো করে পড়ানো হচ্ছে, কারণ অফলাইনে যাতায়াতের একটা ব্যাপার আছে, আসা যাওয়ার সময় নষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, এরপরে বাসায় যে ঘুম চলে আসতেছে, আর পড়াশোনা সে পরিবেশ থাকতেছে, নতুন ইনভায়রনমেন্ট থাকে সেখানে, মেসে করতে টাইম লাগে। মেসে তো আমি কারোর সাথে থাকবো এটা আমি ডিসাইড করতে পারছি না, আমি হয়তো বা পড়তেছি, সে হয়তো বা মোবাইল চালাচ্ছে, কারণ এই বিষয়গুলো অ্যাডমিশনের যেহেতু একদমই অল্প সময়, আর এখানে সময় নষ্ট করার মতন সুযোগ ওই সময় খুব কম থাকে। এই জন্য তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের কাছে অনুরোধ থাকবে যে একমাত্র স্কুল অফ এক্সিলেন্স যেখানে আসলে পড়াশোনা করানো হয়, তোমাকে শেখানো হয়। আমি বলতেছি না অন্য সবকিছুই খারাপ, ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা আমাদেরটা বলতে পারি, এবং এটা আমাদের রেজাল্টের কারণে আমরা বলতে পারি যে প্রতি বছর তুমি যদি রেজাল্টগুলো দেখে থাকো, স্কুল অফ এক্সিলেন্স থেকে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় সহ অসংখ্য শিক্ষার্থী সফলতার সাথে তাদের মানে আমাদের যেই সফলতার পাল্লাটা ভারী করতেছে। এবং মেন্টরশিপের কথাও যদি তুমি বলো, সাবজেক্টিভ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের অ্যাডমিশনে সব থেকে সিনিয়র শিক্ষক যারা আছে তারা স্কুল অফ এক্সিলেন্সে আছে। তারা দীর্ঘদিন ধরে অফলাইনেও পড়িয়েছেন এবং অনলাইনেও তারা বিগত 2022 সাল থেকে আমাদের স্কুল অফ এক্সিলেন্স যখন যাত্রা শুরু হয়েছে তখন থেকে এখানে পড়াচ্ছেন। সো তোমার সাবজেক্টিভ ব্যাপারগুলো হোক বা যেটাই হোক না কেন, কোনো বিষয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। এবং আমি যদি প্রশ্নর কথা বলি, স্কুল অফ এক্সিলেন্স যে ধরনের পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোর এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের প্রশ্নের যে মান, এই মানের কাছে অন্যান্য কোচিং আসলে এখনো পর্যন্ত ডিফিকাল্ট আসলে যাওয়াটা তাদের পক্ষে, এটা আসলে অনেকটা অসম্ভবই বলা যায়। আমরা যে ধরনের যেই মানের প্রশ্ন তোমাদেরকে পরীক্ষা নিয়ে থাকে, এবং তুমি যখন ভর্তি পরীক্ষা যে কোনো ভার্সিটিতে যখন পরীক্ষা দিতে যাবা, তোমার কাছে মনে হবে যে আমি আজকে মেবি স্কুল অফ এক্সিলেন্সে কোনো একটা মডেল টেস্ট পরীক্ষা দিতে আসতেছি। এতগুলো পরীক্ষা এবং এত চমৎকার প্রশ্নে তোমাদেরকে পরীক্ষাগুলো আমাদের এখানে নেওয়া হয়। ঢাবির এক্সাম তো দিতে গিয়ে আমার মনে হচ্ছিল আমি স্কুল অফ এক্সিলেন্স এর জাস্ট নিজের বাসায় টেবিলে বসে এক্সাম দিচ্ছি। আচ্ছা, পরীক্ষা দিচ্ছি। সো তুমি যদি আমাদের উপরে আস্থা বিশ্বাস রাখতে পারো এবং ওর মতো যদি কনফিডেন্ট থাকো যে না আমার পক্ষে আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব, তাহলে অবশ্যই তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব। এবং তোমার সেই চান্স পাওয়াকে সত্য প্রমাণিত করতে যত পরিশ্রম করা দরকার স্কুল অফ এক্সিলেন্সের আমরা করব, আমাদের পক্ষ থেকে আমরা করব। তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের যে বিইউনিটিক্স এর অনলাইন কোর্সটা আছে, এখানে তোমরা খুব দ্রুত এনরোল করে ফেলতে পারো। খুব সম্ভব আগামী মাসের 15 থেকে 20 তারিখের ভিতরে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটে গেছিল নাকি আমার এক পাশ?